প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিএসআরএম মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতি এই সময়। আপনারা জানেন যে জাতীয় নির্বাচন উপলক্ষে ৩০ তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা, তার মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হয়েছে এবং ইলেকশন কমিশন জানিয়েছে যে সব দল মিলিয়ে ৩,০৫৬টির মতো মনোনয়ন জমা পড়েছে ৩০০ আসনের বিপরীতে, এবং সেটি একটি বড় ঘটনা। আমরা সেই দিন আলোচনা করছি। একই সঙ্গে যারা দণ্ডিত 2 বছরের বেশি, তারা এই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট বিভাগের যে রায় ছিল সেটিকে আপিল বিভাগ বহাল রাখায় ফলে বেগম খালেদা জিয়া সহ অনেকেরই নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। সেটিও একটি আজকের দিন আলোচনার বিষয়। সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে চলেছে। আরও একটি উল্লেখ করবার বিষয়ে, যেহেতু বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারছেন না, তার কারণে বিএনপির বেশ কয়েকজন নেতা সিদ্ধান্ত নিয়েছেন তারাও নির্বাচন করবেন না। সেটিও একটি সিগনিফিক্যান্ট ইস্যু। ফলে সব মিলে কোন দিকে চলেছে নির্বাচনের দিকটা, সেটি নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন আপিল বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমরা একটু দেখে নিতে চাই নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিনের মনোনয়ন সংক্রান্ত এবং নারায়ণগঞ্জের এসপি কে প্রত্যাশা সংক্রান্ত কিছু বক্তব্য আছে, সেটি একটু দেখে নিই। সারা বাংলাদেশে ৩০০ আসনে ৩,০৫৬ জন মনোনয়নপত্র দাখিল করেছে। না, এটা মাননীয় নির্বাচন কমিশনদের কাছে এই মানে বিষয়টা মনে হয়েছে যে তার ওখানে টাকাটা ঠিক হবে না, যার ফলে মাননীয় নির্বাচন কমিশন বলেছেন যে তাকে প্রত্যাহার করে দেওয়ার জন্য জননিরাপত্তা বিভাগকে নির্দেশনা দিয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ অবশ্যই ছিল, এটা অভিযোগের ভিত্তিতেই মূলত এটা করা হয়েছে। আর আদালতের রায়ের প্রতিক্রিয়া নিয়ে, যারা 2 বছরের বেশি দণ্ডিত, বিশেষ করে বেগম খালেদা জিয়া নির্বাচন অংশ নিতে পারে, এটা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য রয়েছে, সেটি একটু দেখে নিতে চাই। আসলে কি নির্বাচনে যেতে চায় না নির্বাচন বানচাল করতে চায়? হতে পারে বেগম জিয়া ইলেকশন করতে পারবেন না 7-10 বছর, এক মামলা 7 বছর। এর রায়ের পর তার তো নির্বাচন করা নিয়ে প্রশ্নবোধক ছিল। সরকারি যে চক্রান্ত, সেই সরকারি চক্রান্তের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই আদেশের মধ্যে। এবং এই আদেশকে কখনো এই দেশের মানুষ গ্রহণ করবে না। ঠিক নির্বাচনের পূর্বেই এই ধরনের আদেশ, এটা দুরভিসন্ধিমূলক এবং জনগণ এই আদেশ গ্রহণ করে নাই, করবে না। আমি শুরু করতে চাই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে দিয়ে। আপনি এই মুহূর্তে সার্বিকভাবে নির্বাচনী পরিবেশটাকে কিভাবে বিশ্লেষণ করবেন রাইট অ্যাট দিস মোমেন্ট? অবশ্য এই হঠাৎ এই হাইকোর্টের রায়টা এইটা একটু পরিস্থিতিটাকে থমথমে করলেও সারা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত, এবং আমরা আশা করছি যে যদিও নির্বাচন কমিশন আরও একটু শক্ত ভূমিকা পালন করাচ্ছে, না করলেও দেশবাসী যেভাবে যাচ্ছে সুষ্ঠু, অনেকাংশেই নির্বাচনটা সুষ্ঠুই হবে বলে আমি মনে করছি, এবং তারপরে দেখা যাক কি হয়। এমনি বেগম জিয়া যে নির্বাচন করতে পারবেন না, এর ফলে যে মুহূর্তে বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিল, ঐক্যফ্রন্ট গঠন হলো, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিল, সেই মুহূর্তে যে পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছিল বেগম জিয়া নির্বাচনে যাবেন না, তার ফলে কি আসলে কোনো প্রভাব পড়বে বিএনপির ভোটের মাঠে? না, এটা তো উনি তো নির্বাচন, এটা তো একটা তাদের একটা ভয় ছিলই যে রায় ইত্যাদির ফলে উনি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটা যে রায়টা নিয়ে অবশ্য আমি মনে করি ওনার প্রতি যেইটা করা হয়েছে সুবিচার হচ্ছে বলে আমি মনে করি না। তবে কিন্তু এটা বিচারাধীন, সেই সম্পর্কে আলাপে না যাওয়াই হয়তো ভালো। তো ওনার প্রতি সুবিচার হয়নি, সেটাকে দেখতে হবে। এখন তাদেরকে তাদের উচিত হবে, এবং তারা সঠিক পথে আছে আমি মনে করি। তারা নির্বাচনের পথে আছে, নির্বাচনের পথে আছে, নির্বাচন হবে, নির্বাচনেই তার দেশের জন্য, তারপরের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আমরা কিভাবে দেশের শান্তি
এবং রিকনসিলিয়েশনের দিকে এগিয়ে যেতে পারবো নির্বাচন পরবর্তী সময় পরবর্তী সময়। আপনি মনে করছেন যে নির্বাচনের পরবর্তী সময় এই যে একটা উদ্যোগের দরকার হতে পারে? সেটা তো আগে তো যেমন কি ধরেন আমাদের তোফাইল সাহেব বলেছিলেন, অনেকে ফোরকাস্ট তোফাইল বলে, কিন্তু আমি একজনের নাম বলি বা এই করি কেন, যে এটা বিভিন্ন রকমের একটা সবার একটা ভয় যে নির্বাচন উত্তর একটা সহিংসতা হতে পারে, নির্বাচন উত্তর। আর তাছাড়া তো সরকারি যে সম্প্রতিকালে যে ঘটনাটা, এই এত গায়েবী মামলা, যেটা অপ্রয়োজনীয় ছিল আমার মতে, এটা কোনো দরকারই ছিল না সরকারের। এত গায়েবী মামলার ফলে লোকজনকে হয়রানি, মামলার দ্বারা হয়রানিটা এটা সত্যি খুব খুব খারাপ। ইভেন আমার নিজের বেলাতে আমি দেখি আমার নয় 5টা মামলা দিয়ে বসে আছে, বিভিন্ন রকম মামলা। তা মামলা ঠিক আছে, হাইকোর্টে গিয়েছি, জামিন চেয়েছি, আইনকে শ্রদ্ধা করি। সেখানে এজি মাহবুব আলম সাহেব 2 ঘন্টা আমার বেলের বিরোধিতা করছেন, যেটা করার ওনার দরকার ছিল না। সেটা করলেন দেওয়ার পরেও আবার সেটাকে এপিল কোর্টে গিয়ে ওই কোর্টে সময় অপব্যয়। এতে মনে হয় যে এইসব অনেকটা ইচ্ছাকৃত এবং হয়রানিমূলক, এইসব না করলেই আমার মনে এখন সময় এসছে আমাদের সবার এইসব জিনিসগুলিকে উপলব্ধি করার জন্য। আমাকে কালকেও কোর্টে যেতে হবে, সেটা দিয়ে ডিস্ট্রিক্ট কোর্টের থেকে বেল বন্ড ইত্যাদি ইত্যাদি, সময় ক্ষেপণ আর কি কষ্ট। আমার বেলাতে না হয়, আমার বেলাতে তো খরচ নাই, সত্যি কথা বলতে সব লয়াররা চিনেন জানেন, তা আমার পয়সা খরচ নাই, কিন্তু আমার সময় ক্ষেপণ, লোকের এইটি বিচারকদের সময় ব্যয়, এইটা যে 1000 দিয়ে গুণ করা হয়, লক্ষ দিয়ে গুণ করা হয়, ওদের কিন্তু দুঃখটা কিন্তু এটা সত্যি, এটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি কিভাবে দেখছেন রাজনৈতিক দেখুন, পরিবেশটা কেমন আছে? আলমগীর সাহেবের কথা শুনে মনে হলো উনি সংবিধানটা কোনোদিন নেড়ে চেড়ে দেখেননি। উনি পর্যন্ত নাই নেড়ে চেড়েও দেখেননি। কারণ যে কোনো ব্যক্তি সংবিধানের 66(2) ঘ যদি পড়ে থাকে, এটা অত্যন্ত পরিষ্কার। এখানে কিন্তু আপনার সংবিধান বিশেষজ্ঞ হতে হবে তা নয়, এর ভাষাটা অত্যন্ত পরিষ্কার। যদি কোনো ব্যক্তি মরাল টার্পিটিউডের জন্য, অর্থাৎ 2 বছরের অধিক, ন্যূনতম 2 বছরের সাজা প্রাপ্ত হয়ে থাকে, তাহলে উনি সেই সাজা ভোগ করার পরে, অর্থাৎ জেল থেকে বের হওয়ার পরে পরবর্তী 5 বছর উনি নির্বাচন করতে পারবেন না। এটা কিন্তু অত্যন্ত স্পষ্ট ভাষায় লেখা আছে, এবং সংবিধান হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ আইন। তো এই আইনের খেলাপ করার ক্ষমতা সরকারেরও নাই, নির্বাচন কমিশনেরও নাই, কারোরই নাই। সুতরাং উনি যে কথাটা বললেন, এটা ওই কথাটাই কিন্তু আমার মনে হলো যে উনি কোনোদিন ঘেঁটে দেখেছেন কিনা। এবং এইখানে তারা কিন্তু, তাদের তো অজানা ছিল না যে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না। কারণ এখানে একটা জিনিস আপনাকে বলি, নিম্ন আদালত থেকে যখন হাইকোর্টে আপিল করা হয়, সেই আপিলটা কিন্তু আপিল অ্যাজ এ ম্যাটার অফ রাইট, আপিল করতে পারেন, আপনার অধিকার থাকে। কিন্তু হাইকোর্ট থেকে যখন যদি কেউ আপিলের যেতে চায়, তখন লিভ টু আপিলের ইস্যু, এক্স্যাক্টলি লিভ টু আপিলের জন্য প্রথম লিভের দরখাস্ত করতে হবে, লিভের শুনানি হবে। যদি আপিল বিভাগ মনে করে যে লিভ দেওয়ার মতো যথেষ্ট উপাদান আছে, শুধু তবেই কিন্তু আপনার আপিলের অনুমতি দেওয়া হবে। এবং সেখানে কিন্তু ফৌজদারি কার্যবিধির কোনো অ্যাপ্লিকেশন নাই। এই 426 ধারা বলেন বা যেগুলো বলেন, কোনোটা সেখানে হলো সংবিধানের 103 অনুচ্ছেদ আইনি প্রক্রিয়া, এবং তাতে প্রক্রিয়াতে দেখা যাচ্ছে যে 2 বছর বহাল থাকছে। এখন খালেদা জিয়া কোনো অবস্থাতেই এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এর চেয়ে বড় সত্য আর হতে পারে না। এটা অত্যন্ত খুব বড় সত্য কথা। আচ্ছা, এটা আমরা বেগম জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে কোনো উদ্যোগ আছে? আমি একটু বলি, এই এত বড় সত্য কেউ যদি উপলব্ধি করে না থাকেন, তাহলে বলবো যে উনি জ্ঞান পাপী, অথবা উনি সংবিধান কোনোদিন ঘেঁটে দেখেননি। এটা তো অত্যন্ত পরিষ্কার, কিন্তু এটার জন্য আপনাকে বিশেষজ্ঞ হতে হবে। এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছেন না, তা না, কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছেন, নেতা কর্মীদের উজ্জীবিত রাখার জন্য এমন কথা। এটা অমান্য করার ক্ষমতা কারোরই নেই, নির্বাচন কমিশনেরও নেই, সরকারও যদি চায় খালেদা জিয়াকে নির্বাচন করাতে, সরকারও তো পারবে না এটা। এমনকি ধরুন, যদি রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে, ক্ষমতাটা হলো ক্ষমা করার ক্ষমতা, যদি দরখাস্ত করে, রাষ্ট্রপতি কিন্তু তাকে জেল থেকে এই মুহূর্তে বের করে দিতে পারেন, কিন্তু রাষ্ট্রপতি কিন্তু তার যে দণ্ড, কনভিকশন, সেটা মুছে ফেলার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতিরও নাই। সুতরাং এটা কেউ পারবেন না।
খালেদা জিয়া মোট কথা যে সময়সীমা রয়েছে এতে তার নির্বাচনে অংশগ্রহণ করাটা অসম্ভবের চেয়ে বড় অসম্ভব। এই কথাটা যদি তার দলের লোকরা বুঝে না থাকেন অনেক আগে থেকে। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে, এটা উনি একটু কথা বলতে চাইছিলেন, আমি পরে ওনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এই বিএনপি যে মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছিল যে নির্বাচনে যাবে, আর আজকে এই যে রায় হলো, তখনও তারা জানতো এই মোটামুটি রায় জানতো? ছাড়াও আমি রাহুল একটা কথা বলি, এই রায়ের অনেক আগে থেকেই সবারই উপলব্ধি করা খুব সহজ ছিল যে খালেদা জিয়া এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই রায় তো এটা হবারই ছিল, কিন্তু রায় হওয়ার আগে থেকেই আমি এখানে বসেই বহুবার বলেছি, অন্য চ্যানেলেও আমি একই কথা বলেছি যে কোনো অবস্থায় খালেদা জিয়া না, এই নির্বাচনে এতে কি অংশগ্রহণ বিএনপি করতে ভোটে পারবে কোনো হেরফের হবে কিছু? হ্যাঁ, বিএনপির কেন হেরফের হবে? বিএনপি তো সব, বিএনপি জানতো না এটা? বিএনপি তো অনেক আইনজীবী রয়েছেন, তারা জানতো না এটা? তো আমি বলবো না, তারা অবশ্যই জানতো, অনেক বড় বড় আইনজীবী রয়েছেন, তারা কি জানতেন না এই ৬৬(২) ঘ অনুচ্ছেদের কথা? নিশ্চয়ই তারা জানতেন, নিশ্চয়ই জানতেন যে খালেদা জিয়া কোনো অবস্থায় এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এখন সুতরাং এটা তো, তবে আপনি কি এটা মনে করেন, উনি যেটা বলছেন একটা ফ্রি মানে একটা ভালো সুষ্ঠু নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে, এটা কি আপনি মনে করেন? অবশ্যই ফ্রি নির্বাচনের দিকে দেশ এগোচ্ছে এবং সব কিছুই। এবং এখানে জাফর ভাই যেটা বলেছেন যে নির্বাচন পরবর্তী সময়ে আরও ভালো আলাপ আলোচনা হতে পারে। তবে একটি কথা জাফর ভাই যেটা বলেছেন যে গায়েবী মামলা, দেখুন কেউ যদি অপরাধ করে আপনি কি তাকে ছেড়ে দিবেন? ছেড়ে দিবেন না। এবং এখানে একটা কথা বলি, এই যে মির্জা ফখরুল সাহেব অত্যন্ত আপত্তিকর একটা কথা বলেছেন যে সরকারি চক্রান্তেরই প্রতিফলন এই রায়ে। উনি বলতে চেয়েছেন যেটা যে হাইকোর্ট সরকারের ইচ্ছাটাই ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু এইটা যে সত্য হতে পারে না তার একটি প্রমাণ হচ্ছে গত কয়েকদিন আগে একই দিন ৭০০ আসামিকে জামিন দিয়েছে, এবং জামিন দিয়েছে আমি বলবো অন্যায়ভাবে জামিন, বেআইনিভাবে জামিন দিয়েছে। হ্যাঁ, আমি বলি না, সত্যি, ইটস এ ফ্যাক্ট। ৭০০ একদিন। জাফর ভাই চিন্তা করে দেখেন, অর্থাৎ মিনিটে 2 জনকে জামিন দিয়েছে হাইকোর্ট। এবং এখানে কিন্তু আমারই একটি রায় আছে আপিল বিভাগের খন্দকার মোশাররফের ব্যাপারে, সেই রায়টা কিন্তু মানছে না হাইকোর্ট, মানতে বাধ্য। সেটা না, অনেকগুলো গাইডলাইন আছে যে আগাম জামিন দিতে হলে এই গাইডলাইনগুলো মেনটেন করতে হবে। হাইকোর্ট এই যে ৭০০ মানুষকে একদিন জামিন দিয়েছে, এই যে আপিল বিভাগে আমার যে রায় ডক্টর খন্দকার মোশাররফের ব্যাপারে, সেই রায়ও মানছে না। সুতরাং তারা কি করে বলে যে আজকে হাইকোর্ট আপনার আপিল কোর্টের অন্য হাইকোর্টের রায় বিচারক মানছেন না, তাহলে এটা কি হবে? মানতেছে না। এটার বিরুদ্ধে আমি তো বলবো অ্যাটর্নি জেনারেলকে বলবো তাদের ইমিডিয়েটলি অ্যাপিলেট ডিভিশন যাওয়া উচিত। এখন এইখানে এই যে আসলে ৭০০ জনকে আপনার একই দিন জামিন দিয়েছে, এখানে কথা হলো যে আপনার যেটা আমি সেইটা হারিয়ে ফেললাম, তো এইখানে আপনার যেটা কথা হলো যে আপনার অপরাধ করলে গণগ্রেপ্তার, গায়েবী মামলা, না গায়েবী মামলা মানে অপরাধ করলে তো তাদের গ্রেপ্তার তাদের করতেই হবে। বরং হাইকোর্ট এইভাবে ঢালাই জামিন দিয়ে যেটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে সরকারি চক্রান্তই হাইকোর্ট মেনটেন করছে, দ্যাট ক্যানট বি ট্রু। কারণ হাইকোর্ট তো বরং উল্টা করেছে ৭০০ লোককে একই দিনে জামিন দিয়ে। কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ আছে সেটা যে গণগ্রেপ্তার। আচ্ছা, যেটা আমি বলতে চেয়েছিলাম যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা বিএনপির সবাই তো জানতেন যে খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বিকজ অফ আর্টিকেল 66। এটা তো কারো অজানা থাকার তো কোনো কথা না, এবং তাদের অনেক আইনজীবীও হতে হয় না। কিন্তু আপনি 66টা যদি পড়েন, বাংলায় আছে, ইংরেজিতেও আছে, তাহলে অত্যন্ত পরিষ্কার যে আপনি 2 বছর কি বলে ন্যূনতম পক্ষে 2 বছর যদি 2 বছর যদি জেল খেটে থাকে কোনো আসামি, মরাল টাপটিটিউড, নৈতিক স্খলনজনিত কারণে উনি জেল থেকে বেরোয়ার পরে 5 বছর উনি পারবেন না। কিন্তু একটা জিনিস যে আগে যেটা ছিল, আপনার এটা নিয়ে আমি ওয়াকিবহাল এবং আছি। এখানে আরেকটু বলি জাফর ভাই যাওয়ার আগে, এই সাংবিধানিক যে বিধান, সাংবিধানিক যে নির্দেশনা, এটা খেলাপ করার ক্ষমতা তো কারোই নেই। আমাদের দর্শক আছে, তার একটা প্রশ্ন নিয়ে নিই। প্রিয় দর্শক, কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা বাসাবো থেকে আমিনুল ইসলাম বলছিলাম। হ্যাঁ, বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে ওই যে শামসুদ্দিন মানিক স্যার, আওয়ামী লীগ নেতার কাছে, যে আপনার নির্বাচনকে সামনে রেখে আপনার বিএনপি নেত্রী সহ বিএনপির অনেক নেতা কর্মীদের বিভিন্ন রকম হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে। এতে লেভেল প্লেইং ফিল্ডের যেমন সমস্যা হচ্ছে, এবং দলীয় প্রশাসন যেমন আওয়ামী লীগের পক্ষে
নির্বাচনকে সামনে রেখে দলীয় সংসদে দলীয় সরকারের অধীনে হচ্ছে এবং আপনার রিটার্নিং কর্মকর্তা, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিশের যে বিভিন্ন রকম আপনার তাদের কথা মতো সিলেক্ট করা হচ্ছে, এক্ষেত্রে আপনার নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে এবং বিএনপির জনপ্রিয়তা আপনার গ্রেপ্তার মামলা করে কতটুকু কমবে আপনার কি মনে হয়? প্রশ্ন বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি জবাব দেবো এটা। সোজা কথায়, কেউ অপরাধ করলে তাকে গ্রেপ্তার করতেই হবে। কেউ যদি ভাঙচুর করে, যেমন ধরেন পল্টনে যেটা ঘটেছে, গাড়িতে আগুন লাগিয়ে দিল, গাড়ি ভাঙচুর করলো, সেখানে কি পুলিশ বসে থাকবে? তারা আসামিদের গ্রেপ্তার করবে না, তাদের বিরুদ্ধে মামলা করবে না? যে অভিযোগগুলো সরকারের বিরুদ্ধে করা হচ্ছে, তার ফলে কি বিএনপির জনপ্রিয়তায় কোনো কমতি হবে কি বলে মনে করেন? নিশ্চয়ই কমতি হবে। যদি মানুষ শোনে, আজকাল এমন অবস্থা, ঘরে বসে টেলিভিশন খুললেই তো সবকিছু দেখা যাচ্ছে, বুঝলেন? তো আমরা তো সবাই আমরা দেখেছি যে কি ঘটনা, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, কি ঘটনা সেদিন ঘটেছিল পল্টনে বিএনপি অফিসের সামনে। তো মানুষ যখন এগুলো দেখে যে তারা যে মাস্তানি করতেছে, আপনি কিভাবে দেখছেন? দুটা একটা হলো কি, ওই যে সংবিধানের 2 বছরের জেল হলে যে মরালটা পিছনে ওটা আছে, আমি দেখেছি। এটা নিয়ে এক সময় 2007 বিবাদ করার কিছু নাই, কিন্তু না নাই, কিন্তু যেটা প্রচলিত বিশ্বাস যে এখানকার সব লয়াররা বলে, যখন আপনি এটার বিরুদ্ধে হাইকোর্টে এপিল করলে ওটা মামলা যেহেতু বিচারাধীন আছে, তখন তারা এই করে। যেমন কি ধরেন আমাদের আলমগীর মহিউদ্দিন এবং মায়া, এরা তো সবাই এরশাদ সাহেব, এদের মামলা চূড়ান্ত হওয়ার পূর্বেই তারা কিন্তু মামলা করে দিয়েই তারা কিন্তু অংশ নিয়েছিলেন। এটার বহু উদাহরণ রয়ে গেছে। সুতরাং এই জন্যই তারা বিভ্রান্তিতে পড়েছেন। এখন যেটা বলছেন হাইকোর্ট যে রায়টা দিয়েছেন যে দণ্ড স্থগিত না হলে হবে না, কিন্তু ওদের বেলাতে এই সমস্ত মানে এপিল গ্রহণ করার পরপরই ওনারা অংশগ্রহণ করেছেন। এটা হলো একটা। দ্বিতীয়ত হলো বিচারপতি মানিক আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। যেভাবে মামলা মকদ্দমাগুলি হচ্ছে, পুলিশের এতে ঘুষ বাণিজ্য ছাড়া কিছু না। যেমন ধরেন আমার নিজের কাহিনীটাই যদি আমি বলি, আমার নামে একজনের মামলা করেছে আমার পুকুরে, আমাদের গণস্বাস্থ্যের 20 বছর ধরে যে পুকুরের মালিকানা আমাদের আছে, সেখানকার মাছ চুরি করেছে ইত্যাদি। পুলিশ বলছে এটা আমলযোগ্য অপরাধ, আপনার নামে গ্রেফতারি পারবে না। এখন আমি বলে ঠিক আছে, আমি নিলে নিয়ে যেও, অন্য মানুষ পুলিশের পিছনে দৌড়াতে হবে, তাকে লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এই আইনটারও তো পরিবর্তন দরকার। আমার বিরুদ্ধে হতে পারে, আমি চুরি করতেই পারি, তাহলে অন্তত এতটুক হওয়া উচিত। আপনারা সবাই আইন বিশারদ, মিনিমাম পক্ষে এতটা হওয়া উচিত আমার মতে। আমার বিরুদ্ধে মামলা হলে পুলিশকে সে মামলা নেবেন, পুলিশ তদন্ত করে দেখবে, প্রাথমিক পর্যায়ে যদি প্রমাণিত হয় যে এর মধ্যে সত্যতা আছে, তাহলে তার উচিত হবে, অন্তত আইনের পরিবর্তন করে উচিত হবে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বের করে তারপরে আমাকে ধরা। তা না হলে এই যে হয়রানিটা কেন হচ্ছে, গায়েবী মামলা, হাজার হাজার লোকের নাম আমেরিকায় আছে, মারা গেছে। যেমন আব্বাস প্রধানমন্ত্রীকে বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি গায়েবী, আমার ছেলেটা তো 2 বছর আগে মারা গেছে, তার নামও গায়েবী মামলায় আছে। উনি খুব দুঃখই প্রকাশ করলেন, তাই নাকি বললেন। যে সুতরাং এই জাতীয় জিনিসগুলি পুলিশের এই আইনের, আমার মতে এটা হলো আইনের অপপ্রয়োগ। আইনের ফাঁক ফোকরে জনসাধারণকে, এই সরকারের সবচেয়ে বড় আবিষ্কার আইন দিয়ে মানুষকে নাকাল করা। এটা কিন্তু অতীতে কখনো হয়নি। হ্যাঁ, হয়েছে চুরি চটাবে করেছে, এই করছে, সব বিচার হবে, কিন্তু এইবার কিন্তু এরা আইনের মাধ্যমে মানুষকে একদম নাস্তা নাবুদ করে চেয়ে দিয়েছে। এটা অন্যায়ভাবে হচ্ছে আমার হিসাবে। আমরা একটা বিরতিতে যাই, বিরতির পর ফেরত এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক থাকুন আমাদের সঙ্গে। আচ্ছা দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। রাজনীতির এই সময় নিয়ে আলোচনা করছিলাম আপিল বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আলোচনায় ফিরব। তবে তার আগে দেখে নেব সর্বশেষ সংবাদ শিরোনাম। সারা দেশে 3056টি মনোনয়নপত্র জমা, জানালেন ইসি সচিব। আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার রিটার্নিং কর্মকর্তার। 2 বছরের বেশি সাজা হলে নির্বাচনে অযোগ্য, হাইকোর্টের আদেশ আপিলে বহাল। বাদ যাবেন খালেদা জিয়া সহ বিভিন্ন দলের বেশ কয়েকজন নেতা। খালেদা জিয়া হোক বা সাধারণ একজন নির্বাচন প্রার্থী হোক, একই অবস্থা হবে।
তিনি যদি সাজাপ্রাপ্ত হন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আপিল বিভাগের আদেশকে দুরভিসন্ধিমূলক বলছেন ফখরুল। নির্বাচন বানচালের ইস্যু করতে পারে বিএনপি, মন্তব্য কাদেরের। তারা আসলে কি নির্বাচনে যেতে চায় না নির্বাচন বানচাল করতে চায়? হতে পারে বেগম জিয়া ইলেকশন করতে পারবেন না। নির্বাচনের পূর্বেই এই ধরনের আদেশ এটা দুরভিসন্ধিমূলক এবং জনগণ এই আদেশ গ্রহণ করে নাই, করবে না। নির্বাচনে স্বল্প পরিসরে পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও না পাঠানোর সিদ্ধান্তে অনড় ইইউ, ইসির সাথে বৈঠক। এই হচ্ছে সংবাদ শিরোনাম নিয়ে কোনো আলোচনা আছে ডক্টর আফরোজা চৌধুরী? কোনো একটা হলো কি, আগের বারে দেখছিলাম আমাদের মাহবুব আলম সাহেব বললেন যে তার দণ্ড মকুব হলেও কেন 5 বছর করতে পারবেন না, এটা খালাস হলো। আমি তাহলে মাহবুব আলম সাহেব বক্তব্য একটু শুনে নিন, তাহলে সেটা খালাস হলে পারবেন না কেন? আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শুনি। যে আদেশটা দিয়েছে সেই আদেশটাই বহাল আছে, অর্থাৎ যে ব্যক্তিরা নৈতিক স্খলনজনিত কারণে অনন্য 2 বছর দোষী সাব্যস্ত হবেন বা কনভিক্টেড, তারা কোনো রকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এবং যদি ইতিমধ্যে তারা মুক্ত হয়ে যান, অর্থাৎ খালাসও হন, তবুও তাকে 5 বছর কাল অপেক্ষা করতে হবে। এটা কি করে? এটা কি ঠিক? এটা তো হতে পারে, যদি সে খালাস পেলে 5 বছর অপেক্ষা করতে হবে কেন? আমার মনে হয় অ্যাটর্নি জেনারেল সাহেব একটু অসতর্ক মুহূর্তে এই কথাটা বলে ফেলা, যে কথাটা মোটেও ঠিক নয়। কারণ যে খালাস পেয়ে গেছে তার ব্যাপারে তো 66 অ্যাপ্লাই করবে না, সে তো আর কনভিক্টেড পারসন না। এটা তো কমন সেন্স, এটা আপনাকে আইনজীবী হওয়ারও প্রয়োজন নেই। যে খালাস পেয়ে গেছে সে তো আর কনভিক্টেড পারসন না, সুতরাং সেখানে 66 টু, যেমন আমাদের মায়া, একমাত্র এক্সাম্পল মায়া অবশ্যই নির্বাচন করতে পারবে। এই যে তার কি 5 বছর খালাস পেয়ে পরে আবার 5 বছর ওয়েট করতে হবে, এটা আমার মনে হয় অ্যাটর্নি জেনারেল সাহেব অসতর্ক মুহূর্তে কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে। এটা মোটেও ঠিক নয়। উনি নির্বাচনের জন্য মনোনীত হন না, ওনার মন খারাপ। রাহুল, আমি বলি মায়া কিন্তু অনলি এক্সাম্পল যে খালাস পেয়ে গেছে, সুতরাং মায়া অবশ্যই নির্বাচন করতে পারবে। তার অবশ্যই 5 বছর ওয়েট করতে হবে। নির্বাচনে হয়তো পাননি বলে মন খারাপ একটা শব্দ উচ্চারণ করেছেন। আমি ওই পয়েন্ট ধরে যেতে চাই, এই যে দল বদল চলছে বা শিবির বদল চলছে, অপেক্ষা করা হচ্ছিল এখানে নমিনেশন পাবে না, আপেল ওদিকে চলে যাচ্ছে, বা এদিকে জোট হবে না হলে ওদিকে যাচ্ছে, এইটাকে আপনি কিভাবে দেখছেন? এই যে ঐক্যফ্রন্টে বা গণফোরামে যোগ দেওয়া, গণহারে, এবং এই দিকেও আমরা দেখতে পাচ্ছি সামরিক কর্মকর্তাদের সংহতি প্রকাশ, এদিকেও সংহতি প্রকাশ। না, সামরিক কর্মকর্তারা তো নির্বাচনে আসেননি, তারা সংহতি প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের পক্ষের দলটির জন্য। তারা কিন্তু তাদের কোনো অবসরপ্রাপ্ত তাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই, তারা কিন্তু নির্বাচনের টিকিট চাননি, তাই না? এখানে 3 জন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন, কিন্তু তারা কিন্তু কেউ কোনো লোভের বশবর্তী হয়ে আসেনি। তাদের কথা যে মুক্তিযুদ্ধের চেতনার সমর্থনে তারা আওয়ামী লীগকে সমর্থন। তবে যেটা হলো কি, আমার মতে তারা এইটাতে না জড়ালেই পারতেন। আমার মনে হয় কি, আজকে এই যে সেনাবাহিনীর লোকদের ওনারা কিন্তু রিটায়ার্ড, না রিটায়ার্ড তো বটে, আমি দেখেছি রিটায়ার্ড, এইগুলিতে দেশের এই মুহূর্তে আমার মনে হয় এটা আওয়ামী লীগের খুব বেশি লাভ নেই, কিন্তু ওনারা এটাকে বেশি তৈলাক্ত করার চেষ্টা করছে। আমার মনে হয় কি, এটাতে দেশে আমাদের ঐক্য দরকার। আমার মনে হয় কি, দেশে একটা, আমি অনেক বেশি ওরিড যে কিভাবে দেশে শান্তিটা আসবে। আমাদের এই বিভক্ত সমাজ, বিভক্তি থেকে শান্তিটাকে আনা যাবে কি করে, সেটাই। কিছু লোক যদি না থাকে, হঠাৎ অরণে সাডেন ওনারা 119 জন, এই সমর্থন তারা আওয়ামী লীগের বিন্দুমাত্র লাভ হয়নি। যেমন যে ভুলটা আওয়ামী লীগ করেছিল, আমি আরেকটা উদাহরণ দিই। প্রধানমন্ত্রী হঠাৎ স্কুলের পরীক্ষা বদল করে দিয়ে হাফিজি হুজুরের সম্বর্ধনা নিলেন, উনি যে কাওমি মা হলেন, ওইটার কোনো এক ফোঁটা ওনার নির্বাচনের জন্য লাভবান হন নাই। উনি 4,000 কোটি টাকা মাদ্রাসাকে সেই ব্যাখ্যা তো উনি জানেন। মানে আপনি যদি বলছেন না নির্বাচন লাভবান হওয়ার জন্য করেছে,
না সেটা তো না করলে ওইটা তো বুঝতেই পারি আমরা, কিছুটা তো আমরা এদেরকে সেটা এক্সপ্লানেশন। এটা আমার মনে হয় আমি যে প্রশ্নটা করছিলাম আপনার কাছে, যে প্রশ্ন জানা দরকার, এটা নিয়ে ওনাকে প্রশ্ন করতাম। আপনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে এই যে হঠাৎ করে আজকে আগের দিন আওয়ামী লীগের পক্ষে বললো, পরের দিন এখানে গেল, এই যে যোগ দেওয়া বা দলে দলে এসে যোগ দেওয়া, এই যে শিবির বদল, এবং আপনি কিভাবে দেখেন যে এই দুটো শিবিরের আদর্শগত জায়গা এবং ঐতিহাসিকভাবে আদর্শগত জায়গা তো ভিন্ন? সেটা দুইটা আমি বহুদিন ধরে বলেছি, এই দেশের 4টা পার্টির আদর্শগত অন্তত 3টা পার্টি খুব বেশি তফাৎ নেই, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ। এদের নীতিগত জায়গাতে খুব বেশি ওনাদের তফাৎও খুব বেশি তফাৎ আছে বলে আমার কখনো মনে হয় নাই। সুতরাং এই জাতীয় ক্যাপিটালিস্ট সমাজ ব্যবস্থায় এবং আমাদের লোভ লালসার সমাজ ব্যবস্থায়, সুবিধাবাদ রাজনীতিতে এখানে হয় নাই। বিএনপি জাতীয় পার্টিকে যুদ্ধাপরাধের বিচার করতে পারতো? হ্যাঁ, করতো। তারা যখন করে নাই, করতো না, না সেটা তারা যখন করে নাই, তাদের আমলে যে জন্য আওয়ামী লীগ করে তো ভয়ানক ভালো কাজ করেছে, লাভবান হয়েছে, সঠিক কাজ করেছে। আমি এই ব্যাপারে আমার কোনো রকম 2-1টা বিচার সম্পর্কে প্রশ্ন থাকলেও কাজটা খুবই ভালো হয়েছে আমার মতে, যুক্তিসঙ্গত কাজ, ন্যায়ভিত্তিক কাজ হয়েছে। তো এত প্রসঙ্গে এটাও বলা যায়, আমার পিতা যদি অপরাধী হয়ে থাকে তার জন্য সারা জীবন আমিও অপরাধী হব তা না, কিন্তু সুতরাং সেই দিক থেকেও আমি এটাকে অন্যভাবে চিন্তা করি, সেটাকে অন্যভাবে চিন্তা। তবে ডেফিনেটলি এই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আওয়ামী লীগ কৃতিত্বের অধিকারী, ভালো কাজ করেছে। সবসময় ওনাদেরকে আমরা সমর্থন, যে কোনো মুক্ত চিন্তার ব্যক্তি ওনাদেরকে সমর্থন আমি করি, এবং এটার ব্যাপারে কোনো এখানে আমি ওই একটু আগে জাফর ভাই মহিউদ্দিন খান আলমগীরের কথাটা এনেছেন, খুব ভালো কথাটা এনেছেন। এখানে আমি একটু বলতে চাই, কারণ মহিউদ্দিন খান আলমগীর সাহেবের পরবর্তী রিট মামলায় যে আদেশ বলে উনি পার্লামেন্টে থেকেছিলেন, মন্ত্রী থেকেছিলেন, সেই আদেশটা কিন্তু আমি দিয়েছিলাম। হ্যাঁ, আপনি জাফর ভাই তো ভুলে গেছেন, জাফর ভাই তো অনেক কিছু খেয়াল রাখেন। এখানে একটি কথা, গোয়িং ব্যাক টু দি সেন্টেন্স এবং কনভিকশন দুটো কিন্তু আলাদা জিনিস। প্রথম কথা হলো 426 ধারা সিআরপিসির, সেইখানে বলেছে যে সেন্টেন্স ক্যান বি সাসপেন্ডেড আপিল করলে, বুঝলেন, কিন্তু কনভিকশন কিন্তু সাসপেন্ড করা যায় না, যে কথাটা গতকাল হাইকোর্ট বলেছে এবং আজকে আপিল বিভাগ যেটা অ্যাফার্ম করেছে। দ্বিতীয় কথা হলো, যেটা আগেই বলেছি, হাইকোর্ট থেকে অ্যাপেলেট ডিভিশনে যাওয়ার সময় কিন্তু সিআরপিসির কোনো অ্যাপ্লিকেশন নেই, সেখানে 103 অনুচ্ছেদ এই সংবিধানের, বুঝলেন। তো সুতরাং আর মহিউদ্দিন খান আলমগীর সাহেবের ব্যাপারে এটা নিয়ে খুবই একটা মিস ইন্টারপ্রিটেশন, মিস ইনফরমেশন আপনার হচ্ছে। আমি ওই রবীন্দ্রনাথের একটি গান আছে না, যে আমি শুনি কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুনি, আমার ওইটাই মনে হচ্ছে কেউ না জেনে ভুল ইন্টারপ্রিটেশন করছে, কেউ জেনে ইচ্ছা করে ভুল ইন্টারপ্রিটেশন করছে। আমি কেবল শুনছি, আমি শুনছি এটা, যে এই সেই রবীন্দ্রনাথের কথায় তুমি কেমন করে গান করো হে শুনি গুনি, আমি শুনি কেবল শুনি, আমি শুনেই যাচ্ছি। এবং আবার খুব হাসি পাচ্ছে। আমি একটা কথা বলি, যে মহিউদ্দিন খান আলমগীর সাহেবের ব্যাপারে এই যে আপনার 62 ডিএলআর, এই ডিএলআরে তার এই মামলাটির যেটা হয়েছিল সংক্ষেপে বলি, যে উনি সাজা পেয়েছিলেন। সাজা পাওয়ার পরে উনি চেম্বারে যখন গেলেন, তখন চেম্বার জাজ তার সাজাটা স্থগিত করলো, একে পুরো সাজাটা, মানে জাজমেন্টটা, শুধু সেন্টেন্স না, জাজমেন্ট স্টে করে দিয়েছিল। পরবর্তীকালে ফুল কোর্ট কিন্তু বললো দ্যাট ওয়াজ রং, বুঝলেন, দ্যাট ফুল কোর্ট কিন্তু তাই বলেছে, আপনার এই যে এটা 425 পৃষ্ঠা আছে, যে দ্যাট ওয়াজ রং, এই মর্মে রায় দিয়েছিল। সুতরাং ওই মানে মহিউদ্দিন খান আলমগীর সাহেবকে নির্বাচন করতে দেওয়াটাই বেআইনি হয়েছে বলে আপিল বিভাগের ফুল কোর্ট রায় দিয়েছে, যেখানে খায়রুল হক সাহেব বিচারক ছিলেন, আব্দুল মতিন সাহেব রায়টি লিখেছেন। এর পরবর্তীকালে আপনার নির্বাচন কমিশন একটা গ্যাজেট প্রকাশ করলো যে মহিউদ্দিন খান আলমগীর সাহেব আর এমপি থাকতে পারেন না, এমপি নাই। ওটার বিরুদ্ধে উনি রিট করলেন, তখন আমি হাইকোর্ট বিভাগের বিচারপতি, আমার কোর্টে রিটটা হলো। আমি তার পক্ষে রায় দিয়েছিলাম সম্পূর্ণ একটা ভিন্ন গ্রাউন্ডে, কিন্তু সেখানে ইস্যুটা কিন্তু ওইটা ছিল না। অবভিয়াসলি অ্যাপিল বিভাগের
বিরুদ্ধে তো আর আমি যেতে পারি না হাইকোর্ট বিভাগ, তাই না? আমি কিন্তু সেই ইস্যু আনিনি, সেই ইস্যুতে আমি টাচও করিনি। আমার কাছে ইস্যু যেটা ছিল, রকরউদ্দিন সাহেব সাবমিশন করেছেন, খুব সুন্দর সাবমিশন করেছেন ব্যারিস্টার রকরউদ্দিন মাহমুদ। সেখানে ইস্যু ছিল যে নির্বাচন কমিশন এই ধরনের একটি আদেশ দিতে পারে কিনা, এই ধরনের একটি গাজেট প্রকাশ করতে পারে কিনা। সোজা কথা, একটু মেক লং স্টোরি শর্ট, আমি রায় দিয়েছি যে না, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত, এই নির্বাচন কমিশন এই ধরনের গ্যাজেট প্রকাশ করতে পারে না, রায় দিতে পারে না। এটা করলে স্পিকার মহোদয়কে করতে হবে, বুঝলেন? এই জিনিসটাকে নিয়ে নানান রকম যেভাবে পারে ইন্টারপ্রেট করতেছে। রায়টা তো আমি দিয়েছিলাম, তাই না? সুতরাং আমার এটা ছিল রায়। সুতরাং মহিউদ্দিন খান আলমগীরের এটা কোনো ইয়ে না। সবচেয়ে বড় কথা হলো যেটা আপনার সবচেয়ে বড় কথা, এটা সিম্পল, যে যার 2 বছর বা ততোধিক সাজা হয়েছে, উনি সাজা শেষ করার পরে আগামী 5 বছর আপনার করতে পারবেন। অবশ্য আগেই বলে এখানে মাহবুব আলম সাহেব একটা ভুল বলেছেন। না, আমি বলি, মাহবুব আলম সাহেব ভুল বলেছেন, ওইটা আমি বলবো যে উনি বোধহয় বেখেয়ালি হয়ে কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, যে কি বলে খালাস হয়ে গেল 5 বছর, এটা কিন্তু একেবারেই ঠিক নয়, একদম ভুল বলেছেন। রাহুল, একটি কথা, এখানে কিন্তু একজন মাত্র আছে, সেটা হলো মায়া, যিনি খালাস পেয়েছেন, আর কেউ খালাস পায়নি। কিন্তু সুতরাং মায়ার ব্যাপারে মাহবুব আলম সাহেব কিন্তু মায়ার নাম করে বলেছেন, এটাও ভুল বলেছেন। মায়া অবশ্যই নির্বাচন করতে পারে, সেটা আমরা বলেছি। আমি উনি একটা কথা বলছেন, আওয়ামী লীগ বিএনপি অল ক্যাপিটালিস্ট সোসাইটিতে সব এক, আপনি কি সেটা মনে করেন কিনা? দেখেন, সব শিয়ালের এক না, জাফর ভাই তো ইংল্যান্ডে কাটিয়েছে, আমার সহকর্মীও ছিল, আমরা মুক্তিযুদ্ধে 71-এ মুক্তিযুদ্ধ করেছি। ওইখানে 2টো দল আছে, কনজারভেটিভ দল, মেইন 2টো দল, আর লেবার পার্টি। কনজারভেটিভরা হলো একদম রাইট উইং একটা পার্টি, বিএনপি হলো এক্স্যাক্টলি ওই জিনিস, একদম রাইট উইং একটা পার্টি। আওয়ামী লীগ বলা যায় লেবার পার্টির মতনই একটা মানে কিছুটা সমাজতন্ত্র তো অবশ্যই আওয়ামী লীগের মধ্যে আছে, কারণ বঙ্গবন্ধু যেটা না, আওয়ামী লীগ আর বিএনপি এক কিন্তু নয় আদর্শগতভাবে। এটা হচ্ছে একটি বিএনপি হচ্ছে একটি রাইট উইং পার্টি, আমেরিকার রিপাবলিকান পার্টি বা ইংল্যান্ডের কনজারভেটিভ পার্টির মতো, আর আওয়ামী লীগ হচ্ছে ইংল্যান্ডের লেবার পার্টির মতো, মিডল অফ দ্য লেফট। হ্যাঁ, মিডল অফ দি লেফট বলতে পারেন। ডানপন্থী দল নিশ্চয়ই না, তারা জনগণের এবং গরিবের পার্টি। আমি বলবো গরিব, এবং বঙ্গবন্ধু তো পরিষ্কার বলতেন আমি নির্যাতিতদের পক্ষে, বঙ্গবন্ধুর দলই তো এটা। কিন্তু মিডল অফ দ্য রাইট না, বিএনপি পুরাপুরি রাইট, পুরাপুরি রাইট। বিএনপি হচ্ছে ধনীদের ওই কনজারভেটিভ পার্টির মতো, ইংল্যান্ডের যে টরি পার্টি বা কনজারভেটিভ পার্টি, এক্স্যাক্টলি ওই জিনিস। এই যে একটা ওনার একটা ফোন কল বাইরে বেরিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে, সেটা হচ্ছে যে তারেক রহমানের যে নেওয়া, সেটি নিয়ে যেহেতু উনি আছেন, আমি একটু কমেন্ট করি। উনি অত্যন্ত একটা সত্য কথা বলেছেন, যেটার জন্য ওনার ব্যক্তিগত জনপ্রিয়তা বেড়ে গেছে, বাইরে তো বেড়েছেই, ইভেন বিএনপির মধ্যেও বেড়েছে। কিন্তু বিএনপির অনেকে চায় না যে এই খুনি, সে তো খুনের জন্য তার সাজা হয়েছে, তার 2টো সাজা হয়েছে, একটি খুনের জন্য এবং একটি দুর্নীতির জন্য। এই ব্যক্তি আবার রাজনীতিতে কোনো রোল প্লে করুক, এটা বিএনপির মধ্যে অনেকে চায়, দেশের মানুষ চায়। এই যে ইন্টারভিউ করাটাকে কিভাবে দেখেন, যে মনোনয়নপত্র সিলেকশন? আমি কিন্তু এটাকে, যেমন কি আজকে আমি সবসময় বলেছি, যেহেতু সে দেশে নেই, তার বিচারটা প্রশ্নবিদ্ধ বিচার, আমি এটাকে মনে করি। কিন্তু যেহেতু সে তো দণ্ডিত, সুতরাং এখন তাদের মধ্যে, আমি অন্য জায়গায় বলেছি, একটা বিএনপির মধ্যে একটা গণতান্ত্রিক মনোভাব ফেরত এসছে। তারা স্ট্যান্ডিং কমিটি অনেক কিছু আলাপ আলোচনা করে নিচ্ছে। এইবার তাদের এত উৎসাহের একটা কারণ, লোকে কথা বলতে পারছে। বিএনপির মধ্যে অনেক বেশি আলোচনা হয়, যেটা আমি অতীতে কখনো দেখিনি। যেহেতু বিএনপি তো ঐক্যফ্রন্টেরও একটা পার্ট, তাদের যে কোনো সিদ্ধান্ত দেওয়ার সময় কথা বলে যায়, তো এটা তো আমাকে একটু আলাপ করে আসতে হবে। এটাকে আমি জানি, তুমি তো ভাই জেনারেল সেক্রেটারি, তুমি এটা দিয়া দাও, আবার কয়েকদিন অপেক্ষা করব না। তো এইটা একটা গুণগত উন্নতি হয়েছে। তো আমি যে তাদেরকে মনে করি যে তার এই ব্যাপারে নাক না গলিয়ে এদেরকে বিশ্বাস করা উচিত, জনগণকে তাদের দায়িত্ব পালন, সে তার বক্তব্য রাখতেই পারে, যেহেতু এটাতে আইনে বাধা নাই। সে তাদেরকে এইটা উদ্দেশ্যে বাইরে অনেকদিন ধরে একলা আছে, বেচারা একটু কথাবার্তা বলতেই চায়, সেটা বলে রাজার হালে আছে, আপনি জানেন না। তার বউ এরকম কিংসটাউনে যান, দেখবেন তার বাড়িটা কত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, বুঝলেন, এবং ভিতরে 15 জন লোক কাজ করে তার ওই বাড়ি। হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। শুনেন,
তার আপনি এত আয়া আশা আছে, দেওয়া করেন, আপনি বাবুর্চি কোন আছে, টাকা নাই। গার্ডেনার আছে, জুতা পালিশ করার লোক 15 জন মানুষ কাজ করে, এবং যে তাই না? সত্যি বাড়িটা নাকি? কিংস্টন এলাকাতে এমনি খুব পর্শ এলাকা, কিংস্টন তো বড় লোকের পর্শ, জায়গা। সেখানে সেই বাড়িটা দেখলে মনে হবে যে রানীর কোনো আত্মীয়র বাড়ি। এটা বাড়ি না, এটা একটা রাজপ্রাসাদ। এটাকে সরকার দিয়েছে নাকি তাকে? ব্রিটিশ সরকার দিয়ে দেয়। ব্রিটিশ সরকারের আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি, সব মিলিয়ে যে মনোনয়ন হলো, না, আমি ওই আরেকটা জিনিস বলি, আসলে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে খুব তফাৎ নাই। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ একটা। আজকের আওয়ামী লীগে 14 জন বঙ্গবন্ধুর পরিবারের লোককে দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হয়েছে। সুতরাং সেখানেও পরিবারতন্ত্র, বরঞ্চ এদের বেলাতে যেটা হয়েছে কি, আমাদের যেভাবে হোক ওনারা দুজনেই আজকে নির্বাচনে অংশ নিতে পারছেন না, তারা দণ্ডিত। এইটাতে এখানেও আত্মীয় স্বজন আছে, কিন্তু এটাতে দুজন মিলালে দুজনেই মুক্তিযুদ্ধের পক্ষের। এটা বলা যাবে না যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের নয়। এটাকে কোনো মতে বাকি তো বেশিরভাগই তো শুনেন, জিয়াউর রহমান যখন কিন্তু আমরা সর্বশেষ যে লিস্ট দেখলাম মনোনয়নের, আমার কাছে অন্তত 25 জনে দেখলাম যে ধানের শীষ নিয়ে জামাতের নেতারা নির্বাচন করবেন। সেটাকে কিভাবে দেখেন? শুনেন জাফর ভাই, আমি একটু ইন্টারাপ্ট করি। যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করলো, তখন যত 71-এর পরাজিত যত লোকজন ছিল সব এসে কিন্তু জিয়াউর রহমানের ছত্রছায়ায়, আপনার যারা এন্টি বাংলাদেশি ছিল, যারা প্রো পাকিস্তানি ছিল, সব জিয়াউর রহমানের ছত্রছায়ায় অংশ নিল, সব অ্যান্টি লিবারেশন। এবং তাদেরই এখনো আপনারা কয়েকজন আছেন, আমি এটা বলছি না, আপনি কয়েকজন আছেন, কিন্তু বেশিরভাগই শুনেন, ইভেন কর্নেল নুরুল হক সাহেব, উনি তো জিয়ার ক্যাবিনেটের একজন মন্ত্রী ছিলেন, উনি একটা বই লিখেছেন হাই টাইড। ওইখানে উনি বলেছেন জিয়াউর রহমান পাগল হয়ে গেল পাকিস্তানিদের ক্ষমতায় বসানোর জন্য। মওদুদ সাহেবও কিন্তু একই কথা লিখেছেন তার বইয়ে, বুঝলেন না? সুতরাং জিয়াউর রহমান তো পাগল হয়ে গেল আপনার পাকিস্তান, দেশকে পাকিস্তান বানানোর জন্য। না, এইটা একদম অতিশয় উক্তি, ভুল উক্তি। এটা উনি কি জয় বাংলা স্লোগান বিতাড়িত করেননি? উনি শাহজিজকে প্রধানমন্ত্রী বানাননি? উনি আপনার শাহজিজকে করেছিল বলে আমাকে ওনার মন্ত্রী হতে বলেছিল, আমি মন্ত্রী হইনি। শফিউল আজাদ কেবল শাহজিজের কথা কেন বলছে, অনেক উদাহরণ ছিল, যে কারণে আমাকে যখন ওনারা বলা হলো আমি হইনি, আমি না, এদের সাথে আমি হব না। আর তাছাড়া আমার এটা পোষায়তো না। জাকারিয়া খান চৌধুরী সাহেব হয়েছিল, জাকারিয়া খানও কিন্তু আমাদের সাথে এই যে যারা ধানের শীষ নিয়ে যে জামাত কর্মীরা, জামাতের নেতারা, এটা ডেফিনেটলি 25 জন হলে এটা খুব পছন্দ করব না আমিও। তবে তারা যদি ধানের শীষ নেয় তাতে আপত্তি করতে পারি কিনা, তার পিতার অপরাধের জন্য পুত্রকে শাস্তি দেওয়া যাবে কিনা, তারা তো জামাত হিসাবে আসছে না, এটাকে দেখতে হবে। তো 25 জন হলে সংখ্যাটা বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। রেজা কিবরিয়া সাহেব তাদের সাথে জয়েন করেছেন যারা তার পিতাকে হত্যা করেছে। না, এটা বলা যাবে না। উনি ধানের শীষ নিয়েছেন, তার পিতাকে হত্যা করলো বিএনপি, কিন্তু এতদিন বিচার করেননি কেন আপনারা? এটা আওয়ামী লীগ বিচার করেনি কেন? বিচার হচ্ছে তো, এটা তো ভুল বিচার। কতদিন? আচ্ছা শুনেন, শেখ হাসিনার যে গ্রেনেড, যেটা উনি নিজে ভুক্তভোগী, সেটা কত বছর লেগেছে? 14 বছর লেগেছে না মাত্র হয়েছে। আর এই যে কিবরিয়া সাহেব হত্যা হয়েছেন 2005-এ, আর গ্রেনেড হত্যা হয়েছে 2004-এ। তো তার নিজে উনি যে ঘটনা ভুক্তভোগী, সেই মামলা হয়েছে 14 বছর পরে। এবং শাকিবের বিচারও কিন্তু এখন হচ্ছে, বিচার যে হচ্ছে না তা তো না। এখনো পর্যন্ত অনেকগুলি জিনিস আওয়ামী লীগ ভুল করছে। আওয়ামী লীগের রাইটিস চরিত্র আছে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মাদ্রাসাকে করা, এইসব জিনিসগুলি মোটেই আমি সমর্থনযোগ্য না। হেফাজতকে করা, এইসব দিয়ে সরকার খুব নির্বাচনের জন্য, ঠিক একই কারণে নির্বাচনের সুবিধার্থে দল পরিবর্তনটাকে এইসবের আইন থাকা উচিত। তবে যতক্ষণ আইন নেই তখন তো এদিক ওদিক যাবেই। আপনি দল পরিবর্তনটাকে খুব পছন্দ করছেন কি? না, আমি পছন্দ করছি না। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী, মানিক, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি একটু অ্যাড করি যে ওই মামলা টামলাগুলি প্রত্যাহার করতে হবে। বলেছেন যে নির্বাচনের আগে এই আদেশ, ওই হাইকোর্টের আদেশ এবং আপিল ডিভিশনের, শুনুন, এই আদেশ যদি হাইকোর্ট বিভাগ বা আপিল বিভাগ নাও দিত, তবে কিন্তু এন্ড রেজাল্ট একই হতো, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন। আরেকটা কথা অতীতে হয়নি, যেটা জাফর ভাই বলেছেন, আপনি অতীতে এই যে স্পেশাল পাওয়ারস অ্যাক্টের 2-3 ধারায় যে বিনা বিচারে আটক, এটা প্রতিদিন শত হতো, এটা কিন্তু এই সরকার 2008-এ ক্ষমতা আসার পরে
একটি স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে একটি ব্যক্তিকেও কিন্তু গ্রেপ্তার করা হয়। স্পেশাল বুঝলেন? আমাদের এই নিয়ে আরো বিতর্ক করতে হবে, কিন্তু সেই বিতর্ক হয়তো ভবিষ্যতে ফিরবো। অসংখ্য বিচার আলোচনার ভিতরে তবে আমরা প্রত্যাশা করি যে রাজনীতি হওয়া উচিত নীতি ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে, আইন মেনে, সংবিধান মেনে। আমরা রাজনৈতিক কারণে ইচ্ছামতো বক্তব্য দেওয়াটা বোধহয় ঠিক কাজ হবে না, কারণ তাহলে আমরা ভালো, আমরা আইন, সংবিধান, নীতি, নৈতিকতা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে সমস্ত পক্ষের জন্য, কোনো একটি বিশেষ পক্ষের জন্য তা নয়, দিয়েই চলা উচিত। এবং অবশ্যই এন্ড অফ দ্য ডে রাজনৈতিক লড়াইটি আদর্শিক হওয়া ভালো, ব্যক্তি স্বার্থের থেকে বেশি। আমরা মনে করি আদর্শিক লড়াই যখন রাজনীতিতে আসে তখন সেই লড়াইগুলো দেশের কল্যাণ বয়ানে এবং অন্য নানা ক্ষেত্রে, কিন্তু যখন ব্যক্তি স্বার্থে সমস্ত আদর্শগুলো গুলিয়ে যায় তখন একটা ধোঁয়াশাপূর্ণ পরিবেশ তৈরি হয়, যেটা আসলেই খুব বেশি কাম্য নয়। আজকে এই পর্যন্ত শেষ করতে চাই। অনেক ভালো জিনিস দেখতে পাবেন, আমরা প্রত্যাশা করি ভালো ভালো জিনিস দেখার অপেক্ষায় আমরা রইলাম। ঐক্যফ্রন্ট সহ সব রাজনৈতিক দলের ইশতেহার ভালো কিছু দেখবার আশা রইলাম। প্রিয় দর্শক, ভালো থাকবেন।